আজকে আমরা মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, এলপিজি এবং সিএনজি এদের শিল্প উৎস এবং প্রধান ব্যবহার এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এইগুলো কেবলমাত্র মাধ্যমিক পরীক্ষা নয়, পরবর্তীকালে বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম আছে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক আজকের আমাদের ক্লাস। প্রথমে আমরা আসছি মিথেন। তো মিথেনের গঠন সংকেত তোমরা সকলেই অলরেডি জেনে গেছো। তো আমি একবার দেখিয়ে দিলাম। মিথেন এর গঠন সংকেত এরকম CH4 আর দেখতে এরকম হয়। কার্বনের চারদিকে চারটে হাইড্রোজেন। এর প্রধান শিল্প উৎস এটা হচ্ছে পেট্রোলিয়াম খনি থেকে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস। কোল গ্যাসের মধ্যে আয়তন হিসাবে 40% মিথেন থাকে। গোবর গ্যাসের মধ্যেও কিন্তু মিথেন গ্যাস থাকে। ঠিক আছে, গোবর গ্যাস বা গোবর পচিয়ে যে আমরা গ্যাসটা পাই তার মধ্যে যে প্রধান যে গ্যাসটা থাকে সেটা হচ্ছে মিথেন গ্যাস। এর ব্যবহার কি? মিথেন গ্যাস জ্বালানি রূপে ব্যবহার করা হয়, কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে ব্যবহার করা হয়, মিথেন থেকে মিথাইল অ্যালকোহল, ফর্মালডিহাইড, ক্লোরোফর্ম প্রভৃতি প্রস্তুত করা হয়। তো এই হচ্ছে মিথেন গ্যাসের ব্যবহার। ইথিলিন, ইথিলিনের গঠন সংকেত তোমরা দেখতেই পাচ্ছ C2H4। তো ইথিলিন তার যে উৎস, সেই উৎসটা হচ্ছে দেখো 1 নম্বর পেট্রোলিয়াম খনি থেকে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস ও কোল গ্যাসের মধ্যে ইথিলিন পাওয়া যায়। পেট্রোলিয়ামের তাপ বিয়োজনে প্রচুর পরিমাণ ইথিলিন পাওয়া যায়। তো ইথিলিনের ব্যবহার পলিথিন উৎপাদনে সবথেকে বেশি ইথিলিন ব্যবহৃত হয়। কাঁচা ফল পাকানোর জন্য ও ফল সংরক্ষণের জন্য ইথিলিন ব্যবহার করা হয়। ইথাইল অ্যালকোহল, গ্লাইকল, মাস্টার গ্যাস প্রভৃতি প্রস্তুতিতে ইথিলিন ব্যবহার করা হয়। সেক্ষেত্রে একটু আমাদের বলা দরকার, এটা হচ্ছে কাঁচা ফল পাকানো বা সংরক্ষণের জন্য যে ইথিলিন আমরা ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত হানিকারক। এটা তোমরা সকলেই ইন্টারনেটের দৌলতে জেনে গেছো। তো ইথিলিন দিয়ে পাকানো ফল এটা না খাওয়াই ভালো। আর এখানে একটা গ্যাসের কথা বলা হয়েছে, দেখো এই মাস্টার্ড গ্যাস, এটা কিন্তু অত্যন্ত একটা বিষাক্ত গ্যাস। মানে মানুষের দ্বারা তৈরি করা একটা অভিশাপ বলতে পারো, অভিশপ্ত গ্যাস বলতে পারো। এর যে সংকেতটা সেটা হচ্ছে এরকম, তোমরা দেখতেই পাচ্ছ পাশে। তো এখানে কালো যে বলগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কার্বন, আর বাকি যে সাদাগুলো এগুলো হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, এগুলো একটা হাইড্রোকার্বনই বটে। তার সাথে আছে ক্লোরিন। ঠিক আছে, যেটা সবুজ রঙের যে বলগুলো এটা হচ্ছে ক্লোরিন, আর হলুদ রঙের যে বলটা এটা হচ্ছে সালফার। তো এটা অভিশপ্ত কেন বলছি? এটা যদি মানবের দেহের ত্বকের সংস্পর্শে আসে তাহলে ত্বকটা কিন্তু এরকম হয়ে যাবে। এটা তো কিছুই নয়, এর থেকেও কিন্তু ভয়ঙ্কর পরিণতি হতে পারে। আমি এটা দেখাতেও চাইছি না, তো এটা আমি ইয়ে করে দিলাম, হাইড করে দিলাম। তো তোমরা এটা নেটে গিয়ে এর যে ক্ষতিকর দিক এটা কিন্তু আরো ভালোভাবে দেখতে পাবে। প্রত্যেকটা ছবি দেখবে কভার করা আছে। ঠিক আছে? না দেখাই ভালো। তো এইটা আমি দেখতে বলছি বা এটা আমি বলছি এই কারণেই, বিজ্ঞান দেখো আমাদের দুটো দিকই আমাদের দেয়। একটা এর ভালো দিকও আছে, এর একটা খারাপ দিকও আছে। তো আমাদের সবসময় ভালো দিকটা বা শুভ দিকটা ইউজ করা উচিত। যেমন E=mc² যে ফর্মুলা, অর্থাৎ ভর এবং শক্তির যে তুল্য, এটা যেমন আমাদের ভবিষ্যতের এনার্জি বা আমাদের যে শক্তি তার উৎস হিসাবে কাজ করবে। আবার এটা কিন্তু আমাদের নিউক্লিয়ার ওয়েপন অর্থাৎ অস্ত্র হিসাবেও কিন্তু মানুষ ব্যবহার করে। তো বিজ্ঞানকে কিন্তু উচিত আমাদের সবসময় ভালোভাবে ব্যবহার করার। তো এই যে গ্যাসটা ল্যাবরেটরিতে করা হয়েছিল, মানুষ ঠিক যুদ্ধক্ষেত্রে এটাকে কেমিক্যাল ওয়েপন বা রাসায়নিক অস্ত্র হিসাবে কিন্তু ব্যবহার করেছিল। তো তোমরা দেখো আমি এখানে নেট ঘেঁটে এগুলো পেয়েছি। প্রথম ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু এটাই ব্যবহার করা হয়েছিল, যে মাস্টার্ড গ্যাস ওয়াজ ফার্স্ট ইউজড ইন দ্য ব্যাটল সাইপ্রাস বেলজিয়াম ইন 1917। 1917 সালে প্রথম কিন্তু এই গ্যাসটা ব্যবহার করেছিল যুদ্ধ অস্ত্র হিসাবে।
আচ্ছা, তারপরে দেখো ইরান ইরাক ওয়ারে 1984 থেকে 84 এবং 1988 সালে কিন্তু এটা ব্যবহার করা হয়েছিল। আচ্ছা, আফ্রিকা, ইটালি ইউজড এগেনস্ট ইথিওপিয়া ইন 1936। স্পেন ইউজড ইট এগেনস্ট Ipan resistance in Morocco during the RIF war 1921, 1927 and Italy used in Libya in 1930. আচ্ছা, এশিয়াতে ইউজ করা হয়েছিল জাপান চীনের বিরুদ্ধে কিন্তু ইউজ করেছিল। জাপানি সৈন্যরা অত্যন্ত নিষ্ঠুর ছিল এই সময়। এখন যত ওটা সভ্য দেশ হোক কিন্তু এর পাস্ট কিন্তু খুব খারাপ। ওরা কিন্তু বিভিন্ন মানে শত্রু সৈন্যদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট চালাতো। ঠিক আছে? সোভিয়েত ইউনিয়ন ইউজ করেছিল চীনের বিরুদ্ধে 1930-তে। আচ্ছা, আদার ইউজ দ্য ইউকে, ইউনাইটেড কিংডমও কিন্তু ইউজ করেছিল রেড আর্মির বিরুদ্ধে 1919 সালে। ঠিক আছে? অ্যান্ড দেয়ার আর অ্যালিগেশন অফ ইটস ইউজ বা ইন ইউকে ইন মেসোপটেমিয়া ওয়ারেও কিন্তু 1920 সালে এটা ইউজ করেছিল। তো আবার বলছি, তোমরা যারা বড় হচ্ছ, বিজ্ঞান নিয়ে পড়বে বা গবেষণা করবে, তারা কিন্তু বিজ্ঞানের ভালো দিকটাই নিয়েই কিন্তু গবেষণা করবে। ঠিক আছে? এটা কিন্তু বিজ্ঞান কিন্তু আমাদের যেমন আমাদেরকে একদম প্রায় ঈশ্বরের কাছাকাছি নিয়ে চলে যেতে পারে, আবার কিন্তু এটাকে আমাদের ধ্বংসের দিকেও নিয়ে চলে যেতে পারে এবং ধ্বংস করেও দিতে পারে। তো এই জন্যই আমি এটা নিয়ে একটু বিস্তারিতভাবে বললাম। তো আবার বলছি, মাস্টার্ড গ্যাস মানুষের দ্বারা তৈরি একটা অভিশপ্ত গ্যাস। ঠিক আছে? অ্যাসিটিলিন গ্যাস এর গঠন সংকেত এরকম C2H2 কার্বন, তার সাথে ট্রিপল বন্ড, দুদিকে দুটো হাইড্রোজেন। তো এর উৎস, এটাই যে উৎস, ফার্স্ট কলামে আমাদের উৎস আছে। তো এই যে তড়িৎচুল্লিতে উচ্চ উষ্ণতায় প্রায় 2500 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোক ও পুরাচুনের মিশ্রণকে উত্তপ্ত করে প্রস্তুত ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় অ্যাসিটিলিন গ্যাস পাওয়া যায়। তো এই যে CaCa2 CaCa2 এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। এটা তোমরা অলরেডি জানো এটা সম্বন্ধে। ক্যালসিয়াম কার্বাইড বা কার্বাইড নামে পরিচিত আমাদের বাজারে। তো বাজারে গেলে তোমরা এটা অলরেডি সহজেই পেয়ে যাবে। তো ক্যালসিয়াম কার্বাইডে জল দিলেই কিন্তু যে গ্যাসটা বেরোয় সেটাই হচ্ছে আমাদের অ্যাসিটিলিন গ্যাস। এটা ফল পাকানোর কাজেও কিন্তু লাগে। ঠিক আছে? এই কার্বাইডটা। তো প্রাকৃতিক গ্যাসকে স্বাভাবিক চাপে অন্যভাবে যদি প্রস্তুত করা হয়, প্রাকৃতিক গ্যাসকে স্বাভাবিক চাপে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে মিথেনের তাপ বিয়োজনে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হয়। এর ব্যবহার হচ্ছে কার্বাইড বাতিতে উজ্জ্বল আলোক সৃষ্টির জন্য, ঝালাইয়ের কাজে অক্সিঅ্যাসিটিলিন শিখা সৃষ্টির জন্য ও নানাবিধ প্রয়োজনীয় জৈব যৌগ যেমন অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটোন, ইথাইল, বেনজিন প্রস্তুতিতে ব্যবহার করা হয়। প্লাস্টিক, কৃত্রিম রবার উৎপাদনে অ্যাসিটিলিন ব্যবহৃত হয়। তো এটা ছিল আমাদের অ্যাসিটিলিনের শিল্প উৎস এবং এর ব্যবহার। এবার আসছি তরলায়িত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি। এটা সম্বন্ধে তোমরা সকলেই জানো, এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। তো এটা তোমাদের প্রত্যেকের রান্নাঘরেই আজকের দিনে পাওয়া যায়। তো এলপিজিতে প্রধান যে পেট্রোলিয়ামের যে উৎস, সেটা হচ্ছে পেট্রোলিয়ামের বিশোধনে প্রাপ্ত ইথেন, প্রপেন ও বিউটেন গ্যাসের মিশ্রণকে উচ্চ চাপে রাখা সিলিন্ডারের মধ্যে যে তরলায়িত হাইড্রোকার্বনের মিশ্রণ পাওয়া যায়, সেটি হচ্ছে তরলায়িত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি। এলপিজির আর এক উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস থেকেও আমরা এলপিজি পেয়ে থাকি। তো এখান থেকে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে এলপিজি গ্যাসের মূল উপাদান কি? তো এলপিজি গ্যাসের মূল উপাদান হচ্ছে, দেখো, প্রপেন ও বিউটেন। ঠিক আছে? গ্যাসের মিশ্রণকে উচ্চ চাপে রাখা হয় সিলিন্ডারের মধ্যে। আবার বলছি, এখান থেকে যে মেন কোশ্চেনটা আসছে উৎস থেকে, সেটা হচ্ছে এলপিজি গ্যাসের মূল উপাদান হচ্ছে প্রপেন এবং বিউটেন। এর ব্যবহার তোমরা সকলেই জানো, রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, পেট্রোলিয়াম শিল্পে ব্যবহার করা হয়। বর্তমানে অটোরিকশা, মোটর গাড়ি, অ্যাম্বুলেন্স, বাস প্রভৃতি যানবাহনের জ্বালানি হিসাবেও কিন্তু এলপিজি গ্যাস ব্যবহার করা হয়। তো প্রপেন এবং যে বিউটেন, তার গঠন সংকেত আমি একটু নিচে দেখিয়ে দিলাম, যে এইগুলো হচ্ছে কার্বন, তার চারিদিকে এগুলো হচ্ছে হাইড্রোজেন। এই বিউটেন তাই। তাহলে প্রপেনে থাকবে 3টে কার্বন আর বিউটেনে থাকবে 4টে কার্বন। ঠিক আছে? এবার আসছি সিএনজি গ্যাস।
সিএনজি গ্যাস একটি প্রাকৃতিক ঘনীভূত প্রাকৃতিক গ্যাস। এর ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। পেট্রোলিয়াম খনিতে তরলের উপরে বা কয়লার খনিতে যে গ্যাসীয় পদার্থ আবদ্ধ অবস্থায় থাকে তাকে প্রাকৃতিক গ্যাস বলে। এই গ্যাসে মিশ্রিত কার্বন ডাইঅক্সাইড এবং H2S বা হাইড্রোজেন সালফাইডকে দূর করে একে চাপ প্রয়োগে তরলে পরিণত করা হয়। এটি তরলীকৃত মিশ্রণকে সিএনজি বলে। এর উপাদানগুলো হচ্ছে মিথেন, ইথেন, প্রপেন, বিউটেন। একে অ্যালয় স্টিল নির্মিত সিলিন্ডারে রাখা হয়। ঠিক আছে? তো সিএনজির উপাদানগুলো একটু ভালো করে মন দিয়ে দেখো। মিথেন, ইথেন, প্রপেন এবং বিউটেন। আর এর ব্যবহার হচ্ছে এটা পরিবেশ সহায়ক জ্বালানি রূপে গৃহস্থালিতে শিল্পে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। সিএনজিকে মোটর গাড়ি, বাস, ট্রাক প্রভৃতি যানবাহন পেট্রোল ও ডিজেলের বিকল্প জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। তো এইটা হচ্ছে আমাদের সিএনজি গ্যাসের ব্যবহার। তো তোমরা এই যে ক্লাসটা একটু ভালো করে দেখো, এখান থেকে অনেক শর্ট কোশ্চেন মাধ্যমিকে পেয়ে যাবে বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামেও এখানে পেয়ে যাবে। তো তোমাদের এখানে বিভিন্ন গ্যাসের যে মূল উপাদান, বিশেষ করে এলপিজি এবং সিএনজি গ্যাস, এদের মূল উপাদান কিন্তু একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো। আর বাকি গ্যাস যে গ্যাসগুলো আছে সেগুলোও তোমরা একটু তার শিল্প উৎপাদন এবং ব্যবহার এগুলো একটু ভালো করে দেখো। তো আমাদের ক্লাস আজকে এখানেই শেষ হলো।